বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ধান চাষের সার প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ রোপণের সময় থেকে শুরু করে আপনার শেষ অবধি কোন কোন সারগুলি আপনারা প্রয়োগ করবেন এবং সার প্রয়োগের ফলে কী হবে, যে ফলনের অধিক উৎপাদন পাওয়া যাবে সহজেই। আর যদি কম সার ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়, যে ফলনের ঘাটতি হতে পারে বা বেশি হলে কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি হয়। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে সারের ব্যবহার বিশেষ একটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, প্রথম থেকে সঠিক যদি আপনারা সারের ব্যবহার করলে অনেক বেশি ফলন আপনারা সহজে পেতে পারেন। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে সার প্রয়োগের বিভিন্ন জমির ক্ষেত্রে বিভিন্ন হয়। কেননা দেখুন, ধরুন আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গে এখানে বিভিন্ন জমির কিন্তু তারতম্য পার্থক্য রয়েছে। তার জন্য অবশ্যই আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে অবশ্যই মাটি পরীক্ষা করে নেবেন। কেননা মাটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোন সার কী পরিমাণ ব্যবহার করা লাগবে সেটা অবশ্যই আপনারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। আর আমি এখানে একটা অনুমান স্বরূপ আলোচনা করব, সেক্ষেত্রেও আপনারা সেইটা প্রয়োগ করতে পারেন। যেটা ব্যবহার করতে বলবো এটাতে কিন্তু জমিটাতে কোনো ক্ষতি হবে না, এটা কিন্তু এটাকে বলে আইডিয়া স্বরূপ। আর আপনারা যদি মাটি পরীক্ষা করে যদি আপনারা সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার জমিতে কতটা পটাশ সারের প্রয়োজন হবে, কতটা ইউরিয়া, কতটা ফসফরাস প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করলে সঠিক গুণমান পেতে পারেন। চাষি বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে আইডিয়াটা পেশ করব সেটা কিন্তু আমার জমিতে প্রয়োগ করব, বা আমাদেরও কিন্তু চাষবাস শুরু হয়ে গেছে। তবে এবছরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কি হয়, জলের সংকট দেখা দিচ্ছে। যে বর্তমানে কিন্তু এই আষাঢ় মাস শেষ পর্যায়ে পৌঁছেও কিন্তু জল পাচ্ছে না মানুষ। তাই চাষবাস কিন্তু অনেক দেরিতে, অনেকেই আবার সেচ ব্যবস্থা চালু করে দিয়েছেন। এখানে জল সেচ না দিয়ে কিন্তু চাষ করতে পারছেন না। মাটি একদম খা খাওয়া পড়ে আছে, মাঠময় মাঠ, কিন্তু জল নেই, বৃষ্টি হালকা ফুলকা হয়ে যাচ্ছে, জল জমছে না জমিতে। সেক্ষেত্রেও বন্ধুরা কিন্তু অনেকে চাষ শুরু করেছেন। তাই আমি যে ধান চাষের যে আলোচনাটা করব আমার জমিতে, এটা কিন্তু জল সেচ ব্যবস্থা দিয়ে ধান লাগানো হয়েছে। কেননা ধান যদি আমি এই আষাঢ় মাস পার হয়ে লাগাই, সেক্ষেত্রে ফলন কিন্তু কম হবে। চাষি বন্ধুরা, আমরা যে আমন ধান অর্থাৎ বর্ষাকালীন চাষ করি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাষ করলে বা বসাতে পারলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যেতে পারে। আমরা যদি অনেক দেরিতে ধানটা লাগাই, সেক্ষেত্রে কিন্তু এমনিতেই ফলন আমরা কম পেতে পারি। এর জন্য অবশ্যই আমরা কিন্তু এই দিন চলে যাওয়ার কারণে জলসেচ ব্যবস্থা দিয়ে এই ধান লাগানোর কাজ শুরু করব। কারণ বর্তমান কিন্তু এই আষাঢ় মাসের শেষ পর্যায়ে পৌঁছেছি, আমরা এই সময়ে যদি আমরা ধান চাষটা না লাগাই, সেক্ষেত্রে আপনারা বেশি করে সার ব্যবহার প্রয়োগ করার ফলেও কিন্তু আপনারা সেই ফলনটা পাবেন না। তার জন্য সময় মতো ধানটাকে অবশ্যই রোপণ করতে হবে। তো চাষি বন্ধুরা, চলুন আলোচনার মূল বিষয়। আজকের আলোচনায় করব আমরা রাসায়নিক সার। এই রাসায়নিক সার তিনটি স্টেপ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটি স্টেপের মধ্যে ওয়ান স্টেপ পরে আপনাদের যখন আপনার ট্রাক্টর দিয়ে জমি চাষ করবেন তখন আপনারা কি ব্যবহার করবেন, আর সেকেন্ড স্টেপে আপনারা কতদিনে কী সার ব্যবহার করবেন। তারপরে চতুর্থ স্টেপ, প্রথম স্টেপ ব্যবহার করবেন আপনারা 20 থেকে 25 দিনে এটা দ্বিতীয় চাপান সার, আর প্রথমে যেটা কাঁধাতে ব্যবহার করবেন সেটা হবে প্রথম চাপান সার। আর সর্বশেষ যেটা ব্যবহার করবেন থোড়ো সার আগে, অর্থাৎ 50 থেকে 55 দিনের মধ্যে একটা সার ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু অবশ্যই ধানের থোড়া সার আগে। তো অবশ্যই জানা গেল যে আমরা তিনটি কোন কোন পর্যায়ে, প্রথম হচ্ছে যখন আপনারা হাল চাষ করবেন, দ্বিতীয়ত 25 থেকে আপনারা 30 দিনের মধ্যে একটা চাপান সার, এবং চতুর্থত 45, 50 এবং 55 অবধি করতে পারেন লার্জ স্টেপের সার। চাষি বন্ধুরা, আমাদের বর্তমানে কিন্তু 3 ধরনের জমিরও বেশি লক্ষ্য করা যায়। কেননা 3 ধরনের জমির মধ্যে কোন জমিতে কীরকম সার দিলে ভালো হয়। চাষি বন্ধুরা, প্রথমেই বলি যে আপনারা মাঝারি ধরনের জমিতে কি পরিমাণ সার ব্যবহার করবেন, এবং ডোবা ধরনের জমিতে, কোনো কোনো জমিতে সার লাগে না বললেই চলে। যদি আপনাদের ডোবা বা নিচু ধরনের পলিযুক্ত জমি হয়, সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার তেমন একটা প্রয়োগ করতে হয় না। আপনাদের মূল সার প্রয়োগ করতে হবে মেন, যেটাকে বলে আপনাদের সমতল জমিতে, এবং সমপরিমাণ যে জমি আছে সেটাতে সঠিক সার ব্যবহার করতে হবে। আর একটা
আলু বাড়ি অর্থাৎ আলু চাষ করেছেন, প্রচুর সার ব্যবহার করেছেন বা বিভিন্ন ধরনের জিন বোরন জাইম এগুলো আপনারা চুন ব্যবহার করেছেন, সেক্ষেত্রে সেই জমিতেও কিন্তু সারের ব্যবহারটা অনেকটাই কম লাগে। চাষি বন্ধুরা, আমি কী বললাম অবশ্যই বুঝতে পারছেন। যে জমিটা পড়ে আছে অর্থাৎ আলু চাষ করেননি অথচ ধান চাষ লাগাচ্ছেন, সেখানে কিন্তু সারের ব্যবহারটা ঠিক সঠিক পরিমাণেই দিতে হবে। কেননা সেখানে যদি আপনারা সঠিক পরিমাণ ধান চাষের ক্ষেত্রে সার ব্যবহার না করেন, ধানের গোছা থেকে শুরু করে ধানের খাদ্যের ঘাটতি হতে পারে। চাষি বন্ধুরা, প্রয়োগের সময় একর প্রতি আপনারা যে পরিমাণ সার প্রয়োগ করতে পারেন, ইউরিয়া, ডিএপি, পটাশ, জিঙ্ক। রোপণ করার সময় ইউরিয়া 25 কিলো, ডিএপি 50 কিলো, পটাশ 30 কিলো, জিঙ্ক 10 কিলো। রোপণের 21 দিন পর ইউরিয়া 25 কিলো, তারপরে এখানে কিন্তু ডিএপি, পটাশ, জিঙ্ক এগুলো কোনো লাগবে না। রোপণের 42 দিন পরে বা 45 দিনের পরে ইউরিয়া 20 কেজি, পটাশ 10 কেজি। তবে একটি সতর্কীকরণ, ডিএপি এবং জিঙ্ক একসাথে প্রয়োগ করবেন না। এবার কাণ্ডছেদক যতক্ষণ পোকা টোকা আসে, কাটা হাইড্রোক্লোরাইড 5 থেকে 7 কিলো এ করে ব্যবহার করবেন। বিপিএইচ ইমিডাক্লোপিড 3 থেকে 4 মিলি 10 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। ফসল স্মার্ট 2 থেকে 2.5 গ্রাম কপার অক্সোক্লোরাইড প্রতি লিটার জলে মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করুন। শীত ব্লাইট থেকে রক্ষা করতে আপনারা 2 মিলি হেক্সাকোনাজল প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। এবার বিএলবি সমস্যা আসলে আপনারা তার জন্য 2 থেকে 2.5 গ্রাম কপার অক্সোক্লোরাইড এবং 50 মিলিগ্রাম স্টেপটোসাইটোক্লিন প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। এবার যখন ব্লাস্ট আসে যদি, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 গ্রাম কার্বনডাজিম অথবা 1.5 গ্রাম হিনোসান প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। চাষি বন্ধুরা, এই ছিল ধান চাষের আলোচনা। তবে এখানে রাসায়নিক সার থেকে কীটনাশক এবং পরিচর্যার সম্পর্কিত অল্প আলোচনা করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে নেক্সট ধাপে আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।